দেখো আমরা এর আগের ক্লাসে আসলে রিকনস্ট্রাকশন অফ কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল আমরা পড়েছিলাম। আমরা এখনো নাইকুইস্ট থিওরেমে আছি। নাইকুইস্ট থিওরেম যেটা বলে যে আমার কোন সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যা থাকবে স্যাম্পলিং রেট সেই ফ্রিকোয়েন্সির চাইতে অ্যাটলিস্ট ডাবল হওয়া লাগবে। যদি ডাবল না হয় তাহলে এলিয়াজিং প্রবলেম হয়, সেগুলো আমরা দেখেছিলাম এবং আমরা এলিয়াজিং বিষয়টা এক্সপ্লেন করেছিলাম। তারপরে আমরা বলেছিলাম আসলে প্র্যাকটিক্যালি আমরা স্যাম্পলিং রেট নাইকুইস্ট রেটের সাথে বেশি রেটে স্যাম্পলিং করি। এখানে কিছু একটা প্রবলেমও দেখিয়েছিলাম। যদি আমি নাইকুইস্ট রেটে করি তাহলেও পিওর সাইনোসয়েডাল সিগন্যালের জন্য প্রবলেম হতে পারে, কারণ তুমি যে স্যাম্পলগুলো নিচ্ছ সেগুলো হয়তো জিরো ক্রসিং পয়েন্টে নিতে পারো, সেক্ষেত্রে সিগন্যালটা কমপ্লিটলি মিস করতে পারো। তার জন্য একটা রেমেডি হিসেবে আমরা দেখেছিলাম যদি সিগন্যালটাকে একটা পার্টিকুলার ফেজে তুমি ফেজ চেঞ্জ করো, অফসেট করো। আচ্ছা, আজকে আমরা এই রিলেটেড দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। দেখো এগুলা আমরা অলরেডি সিগন্যাল সিস্টেমে করে এসেছি। যেমন মনে করো এখানে একটা সিগন্যাল আছে, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এক্স এ টি ইকুয়ালস টু 3 cos 100 পাই টি। এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 150 হার্টজ। সো তুমি যদি নাইকুইস্ট থিওরেম ফলো করতে চাও তাহলে তোমাকে মিনিমাম স্যাম্পলিং রেট যেটা রাখা লাগবে সেটা হচ্ছে 100 হার্টজ। যে স্যাম্পলিং রেটটাকে আমরা বলি সরি যে স্যাম্পলিং রেটটাকে আমরা বলি নাইকুইস্ট রেট, তাই তো? এরকম আমরা বলেছিলাম। আর এইখান থেকে ধরো এই সেম সিগন্যালটা এক্স এটি ইকুয়ালস টু 3 cos 100 পাই টি, এই সিগন্যালটাকে যদি 200 স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পলিং করো 200, আচ্ছা, তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যায় সেটা আলটিমেটলি এগুলা তোমরা জানো। এক্স এন আমরা ক্যালকুলেট করি সাধারণত টি সময় পর পর স্যাম্পল নেই, টি এর পরিবর্তে 1/fs ইউজ করতে পারি, যেখানে এফএসটা হচ্ছে স্যাম্পলিং রেট। তাহলে আলটিমেটলি যেটা রেজাল্ট আসে cos π/2n, এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, ওকে। এবার মনে করো এই সেম সিগন্যালটাকে যদি আমি 75 স্যাম্পলস পার সেকেন্ড স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পলিং করি। আচ্ছা, তোমাকে এখানে এই এক্সাম্পলটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, দেখো আমার যে অরিজিনাল অ্যানালগ সিগন্যাল সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত হার্জ? এটা 3 cos 100 পাই টি, ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। 50 হার্জ। তাহলে এটাকে স্যাম্পলিং করতে গেলে অ্যাটলিস্ট যে স্যাম্পলিং রেট তোমাকে মেনটেন করা লাগবে, যেটাকে আমরা বলি নাইকুইস্ট রেট, সেটা হচ্ছে 50 টাইমস 2 মানে 100 হার্জ। আচ্ছা, এখন প্রথম আমি স্যাম্পলিং করলাম দেখো 200 হার্জ নিয়ে, তাহলে কি আমি নাইকুইস্ট থিওরেমটা ফলো করতে পারলাম? জি স্যার। পারলাম। আচ্ছা, এবার আমি দেখো স্যাম্পলিং করতে চাচ্ছি 75 স্যাম্পলস পার সেকেন্ড বা হার্জ। তাহলে দেখো আমার নাইকুইস্ট রেট হচ্ছে 100 হার্জ। তাহলে 75 হার্জ যদি আমি স্যাম্পলিং করি তাহলে কিন্তু আমার এলিয়াজিং প্রবলেমটা হওয়ার কথা নাকি? জি স্যার। কারণ আমি 100 হার্জের চাইতে কম রেটে স্যাম্পলিং করছি। আচ্ছা, সেক্ষেত্রে যদি 75 স্যাম্পলস পার সেকেন্ড নিয়ে স্যাম্পলিং করো তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পাওয়া যাবে সেইটা হচ্ছে একই প্রসেসে এক্স এন টি, টি এর পরিবর্তে 1/s, আলটিমেটলি আসলে 3 cos 100 π/75n। এটাকে আমরা 3 cos 4 π/3n লিখতে পারি। এখানে ট্রিগোনোমেট্রি ইউজ করে আমরা আলটিমেটলি যেটা রেজাল্ট পেতে পারি 3 cos twice π/3n। তার মানে এখানে যে স্যাম্পলটা ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি সেটা হচ্ছে 3 cos twice π/3n। আচ্ছা, এই উপরে এখানে একটা 3 বাদ পড়ে গেছে, 3 হবে, একটা 3 আছে মাল্টিপ্লাই হিসাবে। আচ্ছা, এই এবার দেখো দুইটা সিগন্যাল কিন্তু ডিফারেন্ট। তুমি ডিসক্রিট টাইম সিগন্যালে করলে দুইটা যে সিগন্যাল পাচ্ছ এরকম। এবার দেখো আমাকে কোশ্চেন করা হচ্ছে ডি নাম্বার, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সিগন্যাল অফ দ্য সাইনোসয়েড দ্যাট ইল্ড স্যাম্পলস আইডেন্টিক্যাল টু দোজ অবটেন্ড ইন পার্ট সি। সিতে তুমি যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পেয়েছো, এই সিগন্যালটাকে তুমি যদি এখন কন্টিনিউয়াস টাইম সিগন্যালে কনভার্ট করো তাহলে কেমন কন্টিনিউয়াস সিগন্যাল পাওয়া যাবে সেটা আমাকে বের করতে বলছে। এবার দেখো এই যে ডিসক্রিট টাইম সিগন্যালটা, এই ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত? এই ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলতে পারবে? 75 হার্জ। এই 75 হার্জ তুমি কোথা থেকে পেলে? শোনো, আমি সিগন্যালের ফ্রিকোয়েন্সি সম্পর্কে তোমাদেরকে আইডিয়া 1/3 1/3 এগুলা কিন্তু আগের ক্লাসগুলোতে পড়ানো হয়েছে। আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমি এই যে লেকচার দিচ্ছি
সেখানে সবসময় ক্যাপিটাল এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি, ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে স্মল এফ দ্বারা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা আচ্ছা, আর স্যাম্পলিং রেটকে এফ এস দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে এটার স্মল এফ যেটা, এই ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/3। তোমরা জানো ক্যাপিটাল এফ, স্মল এফ এবং এফএস। এফএসটা হচ্ছে স্যাম্পলিং রেট, ক্যাপিটাল হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আর স্মল এফটা হচ্ছে ক্যাপিটাল এফটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি, স্মল এফটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এদের মধ্যে রিলেশনশিপটা কেমন? এফ ইকুয়ালস টু এফ বাই এফ এস। আচ্ছা, সেই রিলেশনশিপ থেকে তুমি এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে পারো। যেমন এখানে তোমার রিলেশনশিপটা হচ্ছে এই স্মল এফ ইকুয়ালস টু এফ বাই এফ এস। সো আমি বের করতে চাচ্ছি ক্যাপিটাল এফ ইকুয়ালস টু এফ ইন্টু এফ এস। এফ ইন্টু এফ এস করলে 25 হার্টজ পাওয়া যায়। তার মানে তোমার যে সিগন্যালটা ছিল 3 cos 100πt, এটাকে তুমি স্যাম্পলিং করছো 75 হার্টজ নিয়ে, করে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পেয়েছো সেটা হচ্ছে 3 cos twice pi by 3n। এখন 3 cos twice pi by 3n এটাকে যদি আবার কন্টিনিউয়াস টাইম সিগন্যালে ব্যাক করাতে চাও, তাহলে যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়া যাবে সেটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ। আচ্ছা, যদি 25 হার্টজ কোনো একটা সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি হয়, তাহলে সেই সিগন্যালটা হবে, দেখো অ্যাম্পলিটিউড আমরা ঠিকই রাখতেছি, যেহেতু 3 ছিল 3 রাখলাম, 3 cos ফ্রিকোয়েন্সি হচ্ছে 25 হার্টজ, তাহলে 25 টাইমস 2 টুয়াইস পাই এফটি, তো এই রিলেশনশিপ। তাহলে 3 cos 50πt। তুমি কি বুঝতে পারছো? একটা সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 25 হার্টজ হয়, তাহলে সিগন্যালটা হবে cos 50πt। আর 3টা আমরা রাখলাম, 3টা ম্যাগনিটিউড বা অ্যাম্পলিটিউড ছিল। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এবার দেখো, তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম, 3 cos 100πt, এটাকে স্যাম্পলিং করে আবার রিকনস্ট্রাকশন যখন পেলাম, তখন অরিজিনাল সিগন্যাল আমি ব্যাক করতে পারছি না, কারণ এটা ছিল 3 cos 100πt আর এটা হচ্ছে 3 cos 50πt। আচ্ছা, পাচ্ছি না, যদিও আমরা একই ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে দুইটাতে ব্যাক করতে চাচ্ছি। এই এতটুকু বলতে চাচ্ছি এখান থেকে। এখানে আরেকটা প্রবলেম আছে, এটাও তুমি একটু দেখে নিতে পারো। এগুলো মনে হয় আমার সিগন্যাল সিস্টেমের সেম প্রবলেমটাই করিয়েছিলাম। একটা অ্যানালগ সিগন্যাল আছে, যার এই যে 3টা পার্ট আছে আর কি। একটা 3 cos 2000πt, এই পার্টটার ফ্রিকোয়েন্সি কত? 3 cos 2000πt 1000। 1000 হার্জ। 1000 হার্টজ। পরে আর একটা পার্ট আছে 5 sin 6000πt, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6000 হার্টজ। লাস্ট পার্ট হচ্ছে 10 cos 12,000πt, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6000 হার্টজ। তাহলে 1000, 3000, 6000, এই 3টা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এই সিগন্যালে। সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 6000 হার্টজ। 6000 হার্টজ। সুতরাং এটাকে তুমি যদি নাইকুয়েস্টেটে স্যাম্পলিং করো, তাহলে যে স্যাম্পলিং রেট হবে সেটা হচ্ছে 2 times f max, যেটা হচ্ছে 12000 হার্টজ। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? যদি Yes, sir. 12,000 হার্জে তুমি স্যাম্পলিং করো, তাহলে এলিয়াজিং প্রবলেম হচ্ছে না। এবার দেখো, আমরা এখানে দেখতে চাচ্ছি এই সিগন্যালটাকে স্যাম্পলিং করছি আমি 500 হার্জে। তুমি বুঝতে পারছো, এটা 12,000 হার্জ, আমি অনেক কম স্যাম্পলিং রেট নিয়ে স্যাম্পলিং করতেছি। সো এলিয়াজিং প্রবলেমটা হবে। কিভাবে হয়, কি হয় সেটা একটু দেখতে চাচ্ছি। দেখো, তাহলে তুমি স্যাম্পলিং রেট 5000 হার্জ নিয়ে যদি এই সিগন্যালটাকে স্যাম্পলিং করো, তাহলে যে ডিসক্রিট টাইম সিগন্যাল পাওয়া যাবে সেটা হচ্ছে 3 cos, যেরকম ভাবে আমরা করি এন টি বা এন বাই এফ এস। একটা টি কে রিপ্লেস করি এন বাই এফ এস দিয়ে, টি কে রিপ্লেস করি এন বাই এফ এস দিয়ে। এফ এসটা হচ্ছে 500, তাই তো? আচ্ছা, আর এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি তো আছে। সো আলটিমেটলি যেটা আছে 3 cos 2π 1/5n আসে, 1/5n আসে। দেখো, তুমি কি বুঝতে পারলে? এই টুয়াইস পাইটা এখানে নিয়ে নিয়েছি বলে আলটিমেটলি এখানে 1000 থাকলো, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে 1000 থাকে। 1000 কে, এই আমি কি কোথাও এখানে ভুল করতেছি? এইখানে 500 না 5000, এখানে একটা ভুল আছে। এটা হচ্ছে 5000 হার্জে স্যাম্পলিং করতেছি। এটার নাইকুয়েস্টেড তোমাকে মেনটেন করতে হবে, এটা আমি ঠিক করে ফেলি, তা না হলে এটা পরবর্তীতে প্রবলেম হবে। আচ্ছা, তোমাকে দেখতে পাচ্ছ এখন?
জি স্যার ঠিক হয়েছে দেখো, স্যার। হ্যাঁ আমার নাইকুয়েস্ট রেট হচ্ছে 12,000 হার্টজ, আমি স্যাম্পলিং করতেছি 5,000 হার্টজে। সো আমার স্যাম্পলিং করার পরে যে সিগন্যালটা আসছে 3, তো অ্যামপ্লিটিউড 3 থাকলো, cos টুয়াইস পাই এখানে রেখেছি, তার মানে এখানে আলটিমেটলি থাকে 1000 ডিভাইডেড বাই fs দিতে হবে, তাহলে 5000, 1000 বাই 5000 মানে 1/5। আর n এগুলো কিভাবে আসলে তুমি জানো, সেই একই ফর্মুলা, t ইকুয়ালস টু n বাই fs বসাচ্ছি। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্টের জন্য এরকম পাবো, সেকেন্ড পার্টের জন্য একই রকম পাবো। এখান থেকে যদি 2 কমন নিয়ে ফেলি তাহলে 3000 বাই 5000, তাহলে 3/5n। আর তার লাস্ট পার্টের জন্য পাবো 10 cos 12,000 কে যদি 2 কমন নেই 6000 বাই 5, 6/5n এরকম। আচ্ছা, এখানে যদি একটু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে থাকে প্রথম পার্টটা 3 cos টুয়াইস বাই 1/5n প্লাস সেকেন্ড পার্টটা 5 pi twice by 1 minus 2/3n plus 10 cos twice by 1 plus 1/5n। জাস্ট কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটাকে যদি একটু সিম্পলিফাই করো, প্রথম পার্টটা তো সেম পার্ট থাকলো, সেকেন্ড পার্ট যেটা থাকে সেটা হচ্ছে 5 sin twice by minus twice pi by n। তোমরা জানো ওই যে sin twice pi twice n pi minus এরকম করে ফর্মুলাটা আসে। আচ্ছা, লাস্ট সেকেন্ড পার্ট থাকে 10 cos twice by 1/5n। আচ্ছা, এটাকে আরেকটু যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে যেটা আসে 3 cos twice by 1/5n মাইনাস, তুমি জানো সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসটা আসলো এখানে। এই যে দেখো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে -5 sin twice by 2/5n। আর লাস্ট পার্টটা থাকলো যেরকম ছিল এই। তাহলে দেখো এখানে আমি যে টার্মটা পাচ্ছি সেটা এরকম, এই লাস্ট টার্ম এবং ফার্স্ট টার্ম দেখো, এটা হচ্ছে 3 cos twice by 1/5n, আর লাস্ট পার্ট হচ্ছে 10 cos twice by 1/5n। তাহলে এই দুইটাকে আমরা সাম করতে পারি, সাম আপ যদি করি 13 cos twice by 1/5n minus 5 sin twice by 2/5n। তাহলে আলটিমেটলি স্যাম্পলিং করার পরে আমি যে স্যাম্পল সিগন্যাল পাচ্ছি বা ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি xn, সেটা হচ্ছে এরকম 13 cos twice by 1/5n minus 5 sin twice by 2/5n। এখন এখান থেকে তুমি দেখেও বুঝতে পারো যে তোমাদের স্যাম্পলিং রেট 5000 ছিল, এই সিগন্যালটা আসলে কোন সিগন্যালকে রিপ্রেজেন্ট করে, কোন ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে। এই ফার্স্ট পার্টটা 13 cos twice by 1/5n বলতে পারো, যেহেতু আমাদের স্যাম্পলিং রেট হচ্ছে 5000, তাহলে এই পার্টটা কোন পার্ট, অরিজিনাল সিগন্যালের কোন পার্টটাকে রিপ্রেজেন্ট করে? এখানে তিনটা পার্ট ছিল, বলো তো দেখি। স্যার 1000 1000 তার মানে এখানে ম্যাগনিটিউড ছিল 3, জাস্ট ম্যাগনিটিউড বাড়বে। আর সেকেন্ড পার্টটা আসলে দেখো, এই যে সেকেন্ড পার্ট যেটা 5 sin 6000 পাই টি, এই ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করো তাহলে 2/5, তো তাহলে 2000, সরি এটাকে, এটা আসলে 6000 কে রিপ্রেজেন্ট করে, এটা ফ্রিকোয়েন্সি কতকে রিপ্রেজেন্ট করে বলো দেখি? 2000 hertz। 2000 হার্টজ, তার মানে 2000 হার্টজ রিপ্রেজেন্ট করে। তার মানে তুমি ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছ যেটা, সেটা হচ্ছে এরকম, যেহেতু তুমি স্যাম্পলিং রেট অনেক কম নিয়েছো, সো এলিয়াজিং প্রবলেম হবে। এবং এই ইফেক্টের জন্য দেখো আলটিমেটলি তোমার কি হচ্ছে, এবার তুমি তোমার যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ছিল সেটাতে তুমি স্যাম্পলিং রেট আন্ডার স্যাম্পলিং করেছো, তার মানে হচ্ছে স্যাম্পলিং রেট নাইকুয়েস্ট রেটের চাইতে কম। দেখো নাইকুয়েস্ট রেট তো আমরা ক্যালকুলেট করছি 12000 হার্টজ, এর চাইতে কম 5000 হার্টজ এই স্যাম্পলস পার সেকেন্ড রেটে আমি স্যাম্পলিং করে যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পেলাম সেটা হচ্ছে এই সিগন্যালটা। এবার দেখো আমি এই ডিসক্রিট টাইম সিগন্যালটাকে যদি আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যালে ব্যাক করতে চাই, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ব্যাক করতে চাই, তাহলে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা কেমন হবে সেটা আবার আমরা দেখতে চাচ্ছি। যদিও ধরো আইডিয়াল ইন্টারপোলেশন যে টেকনিক আমরা আগে পড়ে আসছি সেই টেকনিক ইউজ করি, মানে সব আইডিয়াল সিচুয়েশন ধরে নিই। এই সিগন্যালটার, এই ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলতো দেখি? এটার ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এটা তো একটা এই পার্টটার, শোনো এটা তো একটা ডিসক্রিট টাইম সিগন্যাল, ফার্স্ট পার্টের ফ্রিকোয়েন্সি কত? 1/5 1/5। সেকেন্ড পার্টের ফ্রিকোয়েন্সি 2/5, দেখো টুয়াইস পাই, 2/5 যেহেতু টুয়াইস পাই দেওয়া আছে। আচ্ছা, তাহলে 1/5 হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি। যদি আমি আমার স্যাম্পলিং রেট 5000 হার্টজ হয়, তাহলে এই পার্টের জন্য যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল পাবো সেটার ফ্রিকোয়েন্সি কত হবে? 1000 hertz। 1000। বুঝতে পারছো তো? ওই প্রথম দিকে দেখো আমরা রিলেশন এস্টাবলিশ করে আসছি, স্মল এফ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ বাই এফ এস, এরকম। সো এফ যদি বের করতে চাও এফ এস দ্বারা মাল্টিপ্লাই করতে হবে ডিসক্রিট টাইম সিগন্যালকে, তাহলে 1000 হার্টজ, আর এটার জন্য পাওয়া যাবে 2000 হার্টজ। তার মানে আমরা দেখতে পারতেছি আমরা যে ডিসক্রিট টাইম সিগন্যালটা পেয়েছি সেটাতে দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস আছে, একটা 1 কিলো হার্টজ আর একটা হচ্ছে 2 কিলো হার্টজ, 1000 আর একটা 2000 হার্টজ এই স্যাম্পল। সো তোমার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যেটা হবে, অ্যামপ্লিটিউড দেখো, অ্যামপ্লিটিউড তো 13 ছিল, 13 থাকলো,
এইটাকে ডিসক্রিট টাইম সিগনালে কনভার্ট করছো, যার কন্টিনিউয়াস টাইম সিগনালে কনভার্ট করছো, যে কন্টিনিউয়াস টাইমের সিগন্যাল হবে 1000 হার্টজ। 1000 হার্টজ হলে cos টুয়াইস পাই ft, সেটা করলে cos 2000 পাইটি থাকে, মাইনাস পরের পার্টটা অ্যামপ্লিটিউড 5 থাকলো sin টুয়াইস পাই, এই সিগন্যালটার ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2/5, সো কন্টিনিউয়াস টাইমের সিগন্যাল হবে 2/5 ইন্টু 5000 মানে 2000, তাহলে -5 sin টুয়াইস পাই ft যদি বসাও 2000, 4000 পাইটি। তার মানে তুমি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যেটা পাচ্ছ সেটা হচ্ছে এরকম 13 cos 2000 পাইটি মাইনাস 5 sin 4000 পাইটি। এই সিগন্যাল কিন্তু এই সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে পারছে না, কারণ আমরা এখানে স্যাম্পলিং রেট ইউজ করছি নাইকুয়েস্ট রেটের চাইতে কম। এই হচ্ছে তোমার বিষয়। আচ্ছা, আমরা প্রথম দিকে যেভাবে শুরু করেছিলাম সেখানে আমরা আসলে বলেছিলাম যে আমরা এই কোর্স এই স্যাম্পলিং থিওরেম দিয়ে আমরা আলটিমেটলি পড়তে চাই যে প্রসেসগুলা, আমাদের টার্গেট হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন আর ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, এই দুইটা টপিক পড়তে চাই। আচ্ছা, স্যাম্পলিং করতে গিয়ে আমরা স্যাম্পলিং প্রসেস যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম স্যাম্পলিং মানে অ্যানালগ সিগন্যালকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাও কি কি প্রসেসের ভিতর দিয়ে যেতে হয় তোমাদের মনে আছে? কয়টা প্রসেস ফলো করতে হয় অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে যেতে গেলে? ফার্স্টে স্যার স্যাম্পলিং, তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন, তারপর হচ্ছে কোডিং। আচ্ছা, আমরা বাই দিস টাইম আবার ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে কিভাবে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি, যেটাকে বলা হয় ডিএ কনভার্সন, ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, সেটা আমরা কিছু আলোচনা করেছি, আরো কিছু আলোচনা করব। যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম যে যদি তুমি এই যে এরকম ইন্টারপোলেশন ফাংশন ইউজ করো, সিং ফাংশন ইউজ করে মাল্টিপ্লাই করে সাম করে তুমি ডিসক্রিট টাইম সিগন্যাল থেকে কন্টিনিউয়াস টাইম সিগন্যালে যেতে পারো। এটা পরে আবার তোমাদেরকে এটা বলেছিলাম, এটা আমরা আসলে থিওরিটিক্যালি এই অ্যানালাইসিসটা দেখাচ্ছি, বাট এই 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 যে এই প্রসেসটা খুবই কমপ্লেক্স প্রসেস, কারণ এখানে তোমার একটা সিং ফাংশনের মানে ওয়েটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ওয়েটিং করার পরে তারপরে আবার সাম করতে হয়, এবং আইডিয়াল সিচুয়েশনে ইনফাইনাইট সংখ্যক সিং ফাংশনের দরকার। সো এটা একটা কমপ্লেক্স প্রসেস, এই প্রসেস আমরা ইউজ করি না। সুতরাং আমরা কি ইউজ করি সেটা আমরা পরের ক্লাসে দেখব, আজকের ক্লাসে দেখি কতটুকু করা যায়। তবে তার আগে আমরা স্যাম্পলিং থিওরেমের যে প্রসেস, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, কোডিং, এইসব আমরা পড়লাম। তাহলে স্যাম্পলিং যখন করব তখন আমার মেইন বিষয়টা হচ্ছে আমাকে কি ফলো করতে হবে যখন স্যাম্পলিং করতে চাই? তুমি যখন কোনো একটা অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করবে তাহলে তোমার মেইন কনসিডারেশনটা কি? স্যার আমি স্যাম্পলিং রেটটা কি নাইকুইস্ট রেটের দ্বিগুণের চেয়ে বেশি নিচ্ছি না কম নিচ্ছি? হ্যাঁ, তার মানে সিগন্যালটার ফ্রিকোয়েন্সি জানা লাগবে, সেই অনুযায়ী তোমার স্যাম্পলিং রেটটা ফিক্স করা লাগবে, তাই তো? স্যাম্পলিং জি রেট, স্যার। স্যাম্পলিং রেট ফিক্স করা মানে হচ্ছে কত সময় পর পর তুমি স্যাম্পলটা নিবে, কারণ স্যাম্পলিং রেটের সাথে স্যাম্পলিং পিরিয়ডটা রিলেটেড, রেসিপ্রোকালি রিলেটেড। আচ্ছা, এরপরে তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে এই স্যাম্পলিং গুলা করে ফেললাম। আরেকটা স্টেজ আছে কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন যখন আমরা অ্যাপ্লাই করব তখন আমার মেইন কনসিডারেশনটা কি, এটা কেউ বলতে পারবে? কোয়ান্টাইজেশন যখন নিব স্যার তখন আমার মানে মেইন কনসিডারেশন হচ্ছে আমি মানে কয়টা লেভেল নিচ্ছি। হ্যাঁ, কয়টা লেভেল নিচ্ছি, এটা হচ্ছে মেইন কনসিডারেশন। এই কয়টা লেভেল নিচ্ছি এটা তুমি বলতে পারো, তবে মেইন কনসিডারেশন হচ্ছে আমার কোয়ান্টাইজেশন নয়েজটা বেশি না কম রাখতে চাচ্ছি, ঠিক আছে? কত বেশি নয়েজ আমি টলারেট করতে পারছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি কোয়ান্টাইজেশন নয়েজ আমি কম টলারেট করতে চাই তাহলে আমাকে লেভেল সংখ্যা বাড়াতে হবে নাকি? জি স্যার। লেভেল সংখ্যা বাড়াতে হবে। লেভেল সংখ্যা বাড়ানোর ইকুইভ্যালেন্ট বিষয় হচ্ছে, তখন আবার আমি তো ডিজিটাল সিগন্যালে যেতে চাচ্ছি, তাহলে প্রত্যেকটা স্যাম্পলকে আমি কত বিট দিয়ে রিপ্রেজেন্ট করব, তাই তো? বুঝতে পারছো? জি স্যার। তাহলে কিন্তু এখানে দুইটা বিষয়, একটা লেভেল কতগুলো নিব, লেভেল যতগুলো নিব সেই অনুযায়ী আমাকে আবার বিট বাড়াতে হবে। যেমন যদি তুমি লেভেল নাও মাত্র 4টা, 2 বিট দিয়ে প্রত্যেক স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে পারবে। যদি 8টা লেভেল নাও 3 বিট লাগবে, 16টা লেভেলের জন্য 4 বিট লাগবে, এই বিষয়। আচ্ছা, তাহলে কোয়ান্টাইজেশনের সময় আমার মেইন কনসিডারেশন হচ্ছে আমি কেমন কোয়ান্টাইজেশন এরর বা নয়েজ টলারেট করতে চাই। যদি কোয়ান্টাইজেশন নয়েজ বা এরর কম টলারেট করতে চাই তাহলে আমাকে লেভেল বেশি ইউজ করা লাগবে, বা ইকুইভ্যালেন্টলি প্রত্যেকটা স্যাম্পলকে রিপ্রেজেন্ট করতে বেশি সংখ্যক বিট ইউজ করা লাগবে, ঠিক আছে? জি। আচ্ছা, এখন তাহলে আমরা এইখান থেকে আমরা একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি যে
আমরা যদি লেভেল বাড়াই বা প্রত্যেকটা স্যাম্পলকে যে যতগুলা বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি সেই বিট সংখ্যা বাড়াই, তাহলে আমার কি ধরনের পারফরমেন্সের উন্নতি হয়, নয়েজ কেমন কমে, ঠিক আছে, নয়েজ কেমন কমে সেটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। এখন আমরা এই ক্যালকুলেশনের জন্য আমরা যে আলটিমেটলি যে টার্মটা ইউজ করব সেটাকে আমরা বলি, মানে তোমরা সিগন্যাল টু নয়েজ রেশিও তো জানো নাকি? জি স্যার, সিগন্যালের পাওয়ার ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার। সিগন্যালের পাওয়ার ডিভাইড বাই নয়েজ। সিগন্যাল টু নয়েজ রেশিও আমরা বেশি চাই না কম চাই? স্যার বেশি চাই। বেশি চাই। তুমি কি বুঝতে পারছো? তোমাদেরকে আরেকটা কথা আমি একটু বলে রাখি, ক্লাসে রেগুলার ক্লাসে হলে আরেকটু বিস্তারিত বলা যায়, এখানে তোমাদেরকে বলে রাখি, তুমি যদি কমিউনিকেশনে আসো, কমিউনিকেশনে তোমাকে কিন্তু সবসময় নয়েজি সিগন্যাল নিয়ে ডিল করা লাগবে নাকি? জি স্যার। কারণ হচ্ছে তুমি ট্রান্সমিটার যে সিগন্যালটা রিসিভ করবে চ্যানেলের ভিতর দিয়ে, যখন এই সিগন্যালটা ট্রান্সমিটেড হয়ে রিসিভারে যাবে, রিসিভার যে সিগন্যালটাকে রিসিভ করবে সবসময়ই সেই সিগন্যালটা নয়েজি সিগন্যাল হয়, তাই তো? জি স্যার। ওকে ওকে, আচ্ছা। সেই জন্য আমরা এই সিস্টেমের পারফরমেন্স যখন অ্যানালাইসিস করি তখন এই নয়েজের বিষয়টা আমরা অ্যানালাইসিস করে থাকি। এখন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি তুমি শুধু নয়েজ তার অ্যাম্পলিটিউড হিসেবে বলো যে নয়েজ অ্যাম্পলিটিউড এমন, সেটার আসলে খুব একটা মিনিং নাই। তুমি কি বুঝতে পারছো? বা তুমি যদি শুধু বলো নয়েজের পাওয়ার, আউটপুটে নয়েজের পাওয়ার এমন, সেটারও খুব একটা প্র্যাকটিক্যাল মিনিং নাই। তোমাকে বুঝতে হবে, এটার কারণটা হচ্ছে তোমার যদি সিগন্যালের অ্যাম্পলিটিউড খুব বেশি থাকে বা সিগন্যালের পাওয়ার অনেক বেশি থাকে, বুঝতে পারছো, আচ্ছা। সেই অনুযায়ী যদি নয়েজের পাওয়ারও বেশি থাকে সেক্ষেত্রে রিসিভিং এ তোমার কোনো প্রবলেম নাও হতে পারে, বুঝতে পারছো? মানে তুমি এরকম বলতে পারবে না যে রিসিভারে নয়েজ পাওয়ার আমার এত, আর অথবা এর চাইতে কম হলে ভালো হবে না বেশি হলে ভালো হবে। কমিউনিকেশনের ডাটা, মানে যখন রিসিভার যখন রিসিভ করবে সেটাকে ডিটেক্ট করবে, তখন নয়েজ পাওয়ার কত হলে ভালো হবে এটার আসলে কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বা মিনিং নেই। কি জন্য আমি তোমাকে বলছি, এটা এটা একটা রিলেটিভ বিষয়। তোমার সিগন্যালের পাওয়ার যদি বেশি থাকে তাহলে তুমি বেশি নয়েজও টলারেট করতে পারবে, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো, একটা 10 ভোল্টের সিগন্যালের সাথে তুমি যদি নয়েজ অ্যাড করো, সেম জি স্যার, পরিমাণ বুঝতে পেরেছি। নয়েজ যদি তুমি 1 ভোল্টের একটা সিগন্যালে অ্যাড করো, তাহলে দুইটার ইফেক্ট কি একরকম হবে? না স্যার। যদিও নয়েজ পাওয়ার দুই ক্ষেত্রে সমান। সেই জন্য আমরা সবসময়ই এই পারফরম্যান্স অ্যানালাইসিস করার জন্য সিগন্যাল টু নয়েজ রেশিওটা ইউজ করি। তুমি কি বুঝতে পারছো রেশিওটা কেমন? তুমি বুঝতে পারতেছো, সিগন্যাল পাওয়ার নয়েজ পাওয়ারের 10 গুণ হলে যে 10 রেশিও যদি 10 হয়, যদি তুমি সেম নয়েজ পাওয়ারও থাকে, সিগন্যাল টু নয়েজ রেশিও যদি তুমি তোমার সিগন্যালের পাওয়ার যদি 1 হয় তাহলে মাত্র 1 গুণ হবে, সেক্ষেত্রে তোমার প্রবলেম হতে পারে। সো আমরা এই অ্যানালাইসিস গুলো যখন করি তখন সিগন্যাল টু নয়েজ রেশিওটাই হচ্ছে আমার মেইন বিষয়। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, আমরা এখন কোয়ান্টাইজেশন তোমাদেরকে যখন গত ক্লাসে বলেছিলাম, আগের ক্লাসগুলোতে, কোয়ান্টাইজেশন মানে হচ্ছে কোয়ান্টাইজেশন করার পরে তুমি তোমার যে অরিজিনাল স্যাম্পল ভ্যালুগুলো আছে যেগুলাকে বলি স্যাম্পল ভ্যালু, সেই ভ্যালুগুলো তো তুমি আর রাখছো না নাকি? রাখছো? না স্যার। সেই ভ্যালুগুলোকে রিপ্লেস করতেছি কি দিয়ে? কিছু সেট অফ ভ্যালু দিয়ে, সেট ভ্যালুস দিয়ে। সেট ভ্যালুগুলো কি কি ভ্যালু? ডিপেন্ড করবে তোমার ওই যে লেভেল কতটা নিয়েছো। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তার মানে হচ্ছে তোমার যে কোয়ান্টাইজেশনের পরে যে তুমি স্যাম্পল ভ্যালু পাচ্ছ, যেগুলোকে আমরা বলি কোয়ান্টাইজড স্যাম্পল ভ্যালু, সেই ভ্যালুগুলা এবং স্যাম্পল ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স থাকবে না? জি স্যার, কম বেশি থাকবে। কম বেশি থাকবে, কম বেশি থাকবে। এই কম বেশিটা কি প্রিডিফাইন্ড কোনো কম বেশি? তুমি তো জানো না, সিগন্যালের উপর ডিপেন্ড করবে নাকি? জি স্যার, সুতরাং সিগন্যালের ভ্যালুর উপর ডিপেন্ড তার করবে। মানে হচ্ছে তোমার তুমি যদি কোয়ান্টাইজড ভ্যালু থেকে স্যাম্পল ভ্যালু বাদ দাও, কখনো কিছু পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, কখনো কিছু নেগেটিভ ভ্যালু পাওয়া যাবে নাকি? মানে একটু কম কমাবো অথবা বেশি করে নিয়ে তুমি লেভেল গুলাতে ফেলবা, তাই তো? জি স্যার। তাহলে এই যে প্রসেসে যে এররটা অ্যাড হচ্ছে বা নয়েজটা অ্যাড হচ্ছে, এই নয়েজটাও র্যান্ডম হবে নাকি? হ্যাঁ, জি স্যার, র্যান্ডম। র্যান্ডম। সুতরাং এই জন্যই এই এররটা যেহেতু র্যান্ডম, এটাকে আমরা নয়েজ হিসেবে কনসিডার করি এবং এটাকে নয়েজটাকে বলি কোয়ান্টাইজেশন নয়েজ। তাহলে আমরা সিগন্যাল আছে, সিগন্যালকে কোয়ান্টাইজেশন করাবো। তুমি অন্যান্য ইফেক্ট বাদ দাও, আমার নর্মাল নয়েজের কথা কিন্তু বলছি না। নর্মাল নয়েজ তো সেটা কমিউনিকেশনে সবসময় থাকে। আমি শুধুমাত্র এই কোয়ান্টাইজেশনের ইফেক্টটাকে কনসিডার করতে চাচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। তো আমরা এখানে বলতে চাচ্ছি কোয়ান্টাইজেশনের ফলেও তাহলে নয়েজ অ্যাড হচ্ছে, যে নয়েজটাকে বলতেছি কোয়ান্টাইজেশন নয়েজ। আচ্ছা, এখন এই কোয়ান্টাইজেশন নয়েজ যেটা অ্যাড হচ্ছে, তোমাকে একটু আগে আবার বললাম, যদি আমি লেভেল বাড়াই বা প্রত্যেকটা স্যাম্পলকে বেশি সংখ্যক বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই নয়েজ কমবে না বাড়বে? কমবে, কমবে। কমবে। সেই জন্য আমরা এই বিট নাম্বারের সাথে বা লেভেলের সাথে আমরা এই নয়েজ এবং নয়েজের পাওয়ার এবং সিগন্যাল পাওয়ারের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চাই, এবং আলটিমেটলি একটু আগে তোমাদেরকে যে ব্যাখ্যা দিলাম, এই অ্যানালাইসিসটাও আমরা করব সিগন্যাল টু নয়েজ রেশিও হিসাবে। ক্লিয়ার? সিগন্যাল টু নয়েজ রেশিও হিসাবে। যেহেতু আমরা এখানে নয়েজটাকে একটা স্পেশাল নাম দিয়েছি কোয়ান্টাইজেশন নয়েজ, সেই জন্য আমরা এই সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে বলবো সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। ক্লিয়ার? মানে এটা কিন্তু প্র্যাকটিক্যাল কমিউনিকেশনে যে নয়েজ অ্যাড হয় সেটার কথা বলছি না, শুধু কোয়ান্টাইজেশন করার ফলে যে নয়েজটা অ্যাড হচ্ছে সেটা নাম দিচ্ছি কোয়ান্টাইজেশন নয়েজ। সেই জন্য সিগন্যাল টু নয়েজ রেশিওটাকে আমরা এখানে একটু স্পেশালি বলতে চাচ্ছি সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার দেখো আমরা এখান থেকে একটু কিছু আলোচনা করতে চাচ্ছি, কিছু ম্যাথমেটিক দেখতে চাচ্ছি। যেমন প্রথমে আসতে চাচ্ছি, ধরো আমার একটা সিগন্যাল আছে এক্স, এটি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সেটাকে আমি স্যাম্পল কোয়ান্টাইজ করার পরে এক্স কিউ এন পেলাম। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে সিগন্যালের যে সিগন্যাল নিয়ে আমরা ডিল করছি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সেটার একটা ডায়নামিক রেঞ্জ আছে। ডায়নামিক রেঞ্জ হচ্ছে তোমার যদি সিগন্যালটা এক্স এটি হয়, এক্স তার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত। ধরো তোমার একটা পিওর সাইন ওয়েভ যদি হয়, সাইন ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু কত থাকে? ধরো আমরা +1 +1 আমার ধরো অ্যামপ্লিটিউড যদি এ দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো এ যদি হয় তার অ্যামপ্লিটিউড, ধরো একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এ সাইন টুয়াইস পাই এফ টি এরকম একটা সিগন্যাল, তাহলে তার তার অ্যামপ্লিটিউড কত হবে? ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড A ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ, মিনিমাম কত? -A। মাইনাসে। তুমি কি বুঝতে পারছো? ম্যাক্সিমাম হচ্ছে প্লাসে, মিনিমাম হচ্ছে মাইনাসে। তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটার অ্যামপ্লিটিউডের লোয়ার লিমিট থেকে, লোয়ার অ্যামপ্লিটিউড যেটা সবচেয়ে কম আর আপার লিমিট, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেটাকে বলি আমরা ডায়নামিক রেঞ্জ। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। এরপর এটা বলতে চাচ্ছি কোয়ান্টাইজেশন লেভেল। কোয়ান্টাইজেশন লেভেল, আচ্ছা কোয়ান্টাইজেশন লেভেল, কতগুলা লেভেল তুমি ইউজ করতে চাচ্ছ এই ডিজিটাল সিগন্যালে, সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। কোয়ান্টাইজেশন লেভেল। আচ্ছা, এবার দেখো আরেকটা টার্ম দিচ্ছি কোয়ান্টাইজেশন স্টেপ বা রেজুলেশন। কোয়ান্টাইজেশন স্টেপ তোমাদেরকে আমি বলেছি, তার মানে তুমি যদি লেভেল সংখ্যা ফিক্স করে ফেলো, সিগন্যালটার ম্যাক্সিমাম থেকে মিনিমাম এই যে ডায়নামিক রেঞ্জ ডিফারেন্স, ম্যাক্সিমাম মিনিমামের ডিফারেন্স ডায়নামিক রেঞ্জ, এটাকে ফুল স্কেল রেঞ্জও বলতে পারো, ফুল এক্স এফ এস দ্বারা রিপ্রেজেন্ট করছি, বা ডায়নামিক রেঞ্জ। সেটা তুমি যদি জানো লেভেল কতগুলো ইউজ করতেছো এল সংখ্যক, সেটা তুমি যদি জানো, তাহলে স্টেপ কত হবে সেটা বের করা যাবে না? জি স্যার। তাহলে সেই কোয়ান্টাইজেশন স্টেপ, এটাকে আমরা বলি রেজুলেশন। সেটা হচ্ছে ডেল ইকুয়ালস টু এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন ডিভাইড বাই এল মাইনাস ওয়ান। এল মাইনাস ওয়ান কেন হলো বুঝতে পারছো? জি স্যার। কিভাবে হলো? যদি মনে করো মাত্র দুইটা লেভেল থাকে, দুইটা লেভেলের মধ্যে স্টেপ কয়টা? স্টেপ তো একটা, মানে ফার্স্টেরটা তো কাউন্ট হবে না। হ্যাঁ একটা, সেই জন্য আমরা ওয়ান মাইনাস করে করলাম। আচ্ছা, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা আসলে একটা অ্যাপ্রক্সিমেট সাইনটাকে আমরা এর আগে কোথাও দিয়েছি, পরে দেব আর কি। আচ্ছা, এটাই কষ্ট লিখতে পারি এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, এটা তো থাকলোই। এল মাইনাস ওয়ান, এলটা আসলে কি, যতগুলা লেভেল থাকবে সেই অনুযায়ী বিট সংখ্যা বেশি হবে না? জি স্যার। বিট সংখ্যা, এখানে একটা অ্যাপ্রক্সিমেট সাইন ইউজ করো, কারণ টুয়াইস বি আসলে এল ইকুয়ালস টু টুয়াইস বি, এল মাইনাস ওয়ান ইকুয়ালস টু টুয়াইস বি না। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। যদি লেভেল হয় 8টা তাহলে 2 কিউব হবে। আচ্ছা, এখন এল মাইনাস ওয়ানটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতেছি টুয়াইস বি, ইনফ্যাক্ট এল ইকুয়ালস টু টুয়াইস বি। বুঝতে পারছো? জি স্যার। আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনে আমরা তোমাদেরকে এই সমস্ত যে এক্সাম্পল যেগুলো দেখাচ্ছি, সেখানে আমরা বলতেছি লেভেল 8টা 16টা এইসব নিয়ে আলোচনা করতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক বেশি লেভেল ইউজ করা হয়। তুমি কি বুঝতে পারছো? যেমন যেমন তুমি যদি 10 বিট কনভার্টার ইউজ করতে চাও, তাহলে লেভেল কয়টা হবে? 2 টু দ্য পাওয়ার 10। 10 2 টু দ্য পাওয়ার 10 মানে কত?
1024 1024, তাহলে এল এর ভ্যালু হবে 1024 নাকি? এই 1024 থেকে যদি 1 মাইনাস করো তাহলে কি থাকে 1023 নাকি? জি স্যার। এই 1023 কে ধরো আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে 1023 কে অ্যাপ্রক্সিমেটলি বলতেছি 1024। সো এটা এমন কোনো প্রবলেম না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। মানে এলটাকে এল মাইনাস 1 হিসেবে অ্যাপ্রক্সিমেট করছি আমরা। ওকে, আচ্ছা। এবার দেখো তাহলে স্টেপ আমরা বের করতে পারলাম, যেটা কোয়ান্টাইজেশন স্টেপ বলছি। এখন দেখো এই যে কোয়ান্টাইজেশন এরর আমরা এখন কিভাবে বের করব? আমরা ধরো কোয়ান্টাইজেশন করার পরে যে ভ্যালু পেলাম সেটা হচ্ছে xqn। এই তোমরা একটু অপেক্ষা করো তো, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, একটু কথা। হ্যালো, সরি, একটু বলে তাহলে শুরু করে দেই। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, তাহলে দেখো আমরা যে এই যে কোয়ান্টাইজেশন এরর যেটা পাচ্ছি, এই এক্সএনটা হচ্ছে ধরো স্যাম্পল ভ্যালু, যেগুলো স্যাম্পল করে ডিসক্রিট টাইম সিগন্যাল পাচ্ছি সেটা, আর কোয়ান্টাইজড ভ্যালু এক্সকিউএন, দুইটার ডিফারেন্সটা হচ্ছে আসলে কোয়ান্টাইজেশন নয়েজ, তাই তো? জি স্যার। আচ্ছা, প্রত্যেকটা স্যাম্পলের জন্য কোয়ান্টাইজেশন নয়েজ কেমন হতে পারে ম্যাক্সিমাম তোমাদেরকে কিন্তু আমি আলটিমেটলি আসলে এর আগে এই যে এরকম একটা ফিগার দিয়ে দেখিয়েছিলাম, বুঝতে পারছো? এই ফিগারটা দিয়ে দেখেছিলাম। তোমরা বলো যে একটা স্যাম্পলের জন্য ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর কত হতে পারে? স্যার প্রতি লেভেলের অর্ধেক। প্রত্যেকটা লেভেল বলো না, লেভেল তো হ্যাঁ, একটা একটা লেভেল ডিফারেন্স, পয়েন্ট। দুইটা পরপর লেভেলের যে ডিফারেন্স তার অর্ধেক। সেটাকে কি বলা হয়? দুইটা পরপর লেভেলের ডিফারেন্সকে স্টেপ সাইজ স্টেপ সাইজ। কোয়ান্টাইজেশন স্টেপ। তাহলে রেজুলেশন। ম্যাক্সিমাম হতে পারে কোয়ান্টাইজেশন স্টেপের অর্ধেক, তাই তো? আচ্ছা, সেই জন্য আমরা এখানে একটা সাইড নোট দিয়ে রাখছি, এই যে কোয়ান্টাইজেশন এরর বা নয়েজ ইকিউএন, সেটা -del/2 থেকে +del/2 এর এর মধ্যে কিছু হবে। মানে তুমি যদি একটা লেভেলের মাঝ লেভেলটা ঠিক করো, উপরের দিকে গেলে ধরো যদি প্লাস বলি, নিচের দিকে থাকলে মাইনাস, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে del/2, সেটাই আমরা বলছি এখানে। এবার দেখো আমরা একটু অ্যানালাইসিস করতে চাচ্ছি। আমরা তোমাদেরকে একটু বলে রাখি, আমরা যেহেতু এখানে শুধুমাত্র কোয়ান্টাইজেশনটাকেই কনসিডার করতেছি, সুতরাং তোমার যে কোয়ান্টাইজেশন নয়েজ যেটা আছে এখানে, কোয়ান্টাইজেশন করার ফলে যে নয়েজটা আসে, মানে তুমি বলতে পারো এডি কনভার্সন করলে যে নয়েজটা আছে সেটার জন্য রেসপন্সিবল শুধুমাত্র এই কোয়ান্টাইজেশনটাই। সেই জন্য আমরা এই অ্যানালাইসিসটা করার জন্য কন্টিনিউয়াস টাইম বা ডিসক্রিট টাইম যে কোনো সিগন্যাল ইউজ করতে পারি। আমরা এখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল ইউজ করতে চাচ্ছি, যার জন্য আমরা ধরো এই সিগন্যালটার মিনিমাম যেটা এক্স মিনিমাম আর এক্স ম্যাক্সিমাম, এটাকে বলে নিচ্ছি এক্স ম্যাক্সিমাম হচ্ছে প্লাসে, এক্স মিনিমাম হচ্ছে মাইনাসে। তাহলে এটার ডাইনামিক রেঞ্জ কত? 2a ডাইনামিক রেঞ্জ হচ্ছে 2i। এবার দেখো আমরা লেভেল কয়টা ইউজ করতেছি, ধরো আমরা এল সংখ্যক লেভেল ইউজ করতেছি। লেভেল ইউজ করার ফলে আমি যে স্টেপ, যে কোয়ান্টাইজেশন স্টেপ, সেগুলোকে ডেল দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে দেখো এই লেভেল থেকে এই লেভেল এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ডেল বা সিম্পলি ডেল, যেটাকে বলি আমরা কোয়ান্টাইজেশন স্টেপ বা রেজুলেশন। আচ্ছা, এবার দেখো এই যে এরকম কোয়ান্টাইজেশন এরর তাহলে হবে xqn equals to eqn equals to xqn minus xn, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন নয়েজ। এখন আমি তোমাকে বলছি একটা, এখানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, এই যে সিগন্যালটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালটার কথা কনসিডার করো। আমরা এখানে এদিকে স্যাম্পল নিয়েছি নাকি?
টি সময় পর পর স্যাম্পল নিয়েছি না? জি স্যার। এই টিটা আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে কেমন তোমার বলো তো দেখি। ধরো একটা অডিও সিগন্যাল যদি হয়, এই যে স্যাম্পলিং টাইম এটা কেমন হতে পারে? কত সময়? ইনফাইনাইট সময় হতে পারে এটা। এই টি সময় ইনফাইনাইট হতে পারে কি বলছো? আমি তো চাই স্যাম্পলিং রেট অনেক বেশি নিতে, তাহলে আরো কোয়ালিটি ভালো আসবে। তাহলে স্যাম্পলিং পিরিয়ড কমবে না বাড়বে? স্যার প্রায় এই তুমি একটা স্যার অনেক কম স্যার, প্রায় স্যার 0.025 এর মিলিসেকেন্ডের মতো। হ্যাঁ তুমি এটা বলছো। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যদি ভয়েস সিগন্যালের কথা কনসিডার করো, আমরা ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল শুনতে পাই আমরা আইডিয়াল থিওরিটিক্যালি বলি 20 কিলোহার্টজ নাকি? জি স্যার। তাহলে এটাকে স্যাম্পলিং করতে গেলে কিরকম স্যাম্পলিং রেট ইউজ করা লাগবে? যদি মিনিমাম স্যাম্পলিং রেটটা ইউজ করো 40 স্যার। 40 কিলোহার্টজ। 40 কিলোহার্টজ হচ্ছে স্যাম্পলিং রেট। তার মানে হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো স্যাম্পল আছে? 40 কিলো। 1 সেকেন্ডে 40 কিলো মানে 40,000 স্যাম্পল আছে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে স্যাম্পলিং পিরিয়ড কত? 1 সেকেন্ডে 40,000। তাহলে 1 সেকেন্ড বাই 40,000 যেটা করলে আসে মানে 1 বাই 40 কত? 0.025 মিলি সেকেন্ড। এই কেউ একজন বলছিল 0.005 মিলি সেকেন্ড, এটাই ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। তাহলে এই সময়টা কিন্তু খুবই কম। আচ্ছা, আমরা এখানে এই অ্যানালাইসিস করতে গিয়ে এই যে 0 থেকে টি এই সময়ের মধ্যে, এই সময়ের পুরা সময়ের মধ্যে যে সিগন্যালটা কোন একটা কোয়ান্টাইজেশন লেভেল দুইটা একটা কোয়ান্টাইজেশন স্টেপের মধ্যে থাকবে এমন নাও হতে পারে। যেমন এই সিগন্যালটার কথা চিন্তা করো, এই সিগন্যালটা এই স্টেপের মধ্যে এই সময় স্টে করছে না? দেখো এই যে এতটুকু তো এইটুক স্টে এই সময় মানে এই যে এই টাইম দিয়ে যদি ভাগ করে এই সময়টা স্টে করছে না? তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বলুন। আমি বলছি, ধরো আমার যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা আছে, কোন একটা পার্টিকুলার স্টেপ বা পরপর কোন দুইটা লেভেলের মধ্যে, দেখো এই 0 থেকে ডেল এই লেভেলের মধ্যে যে অবস্থান করছে কত সময়? এই 0 থেকে শুরু করে এই সময়টা না, এই সময়টা যত, হ্যাঁ স্যার। এই সময়টা স্টে করছে। এই সময়টা কি খুব বেশি না কম? কম স্যার। আচ্ছা, যদি খুব কম সময় হয় তাহলে আমরা এখানে প্র্যাকটিক্যালি যেটা করতে পারি, এই যে সিগন্যালটা এটা কি স্ট্রেট লাইন? এই সিগন্যালটা কি স্ট্রেট লাইন কোনো? সাইনোসয়েডাল সিগন্যাল। কিন্তু যত সময় দুইটা লেভেলের মাঝে বা এই যে একটা স্টেপ দুইটা লেভেলের মাঝে যতক্ষণ যে পোর্শনটুক পড়ছে এই পার্টটুককে আমরা কনসিডার করতে পারি লিনিয়ার বলে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা। তুমি কি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বুঝেছি স্যার। হ্যাঁ, কারণ এই যে তুমি যে এক্স এক্সিসে যে টাইম নিচ্ছ এটাই তো খুব কম সময়, অল্প মিলি সেকেন্ড। একটু আগে বললাম 0.025 মিলি সেকেন্ড। এই সময়ের আবার পুরো সময় এই সিগন্যালটা এই দুইটা লেভেলের মধ্যে অবস্থান করছেও না। যত সময় করছে তত সময় যে পার্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি লিনিয়ার। এই তোমরা 9-10-এ পড়ছো না, একটা সার্কেলের পরিধির উপরেও খুব কম ডিস্টেন্স যদি চিন্তা করো, সেই পরিধির ওই পার্টটুকুকে আমরা লিনিয়ার কনসিডার করে বৃত্তের ক্ষেত্রফল বের করি। জি স্যার। মনে আছে? তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি দুইটা লেভেলের মধ্যে যে সময় স্টে করে সেই সময়ে এই সিগন্যালটাকে আমরা লিনিয়ার হিসেবে কনসিডার করতে পারি, সেটাই আমরা বলছি। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তাহলে ধরো আমরা এই যে সময় কোন দুইটা লেভেলের মধ্যে সিগন্যালটা স্টে করে সেই সময়টাকে আমরা টাও দ্বারা ডেনোট করতে চাচ্ছি। তাহলে এটা আমরা যেভাবে করি, এই দেখো এটা 0 থেকে এই সময় পর্যন্ত সে এই দুইটা লেভেলের মধ্যে অবস্থান করছে। এটাকে টাও যদি বলি, এটাকে নেগেটিভ টাও বলে মাঝখানে একটা 0 কনসিডার করি। মানে বলতে পারি মাইনাস টাও থেকে টাও এই সময় পর্যন্ত কোন একটা পার্টিকুলার লেভেলে সিগন্যালটা স্টে করে। আচ্ছা, তাহলে এই সিগন্যালের মিন স্কয়ার এরর যেটা পিকিউ সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা সাধারণত এই যে এররটা যেটা এররের ভেরিয়েন্স হিসেবে আমরা এই পাওয়ারটা ক্যালকুলেট করি, সেটা ক্যালকুলেট করতে পারো। পিকিউ ইকুয়ালস টু 1/2 এই 2 কোথা থেকে আসলো বুঝতে পারছো? একটু আগে বললাম মাইনাস টাও থেকে টাও এই সময় পর্যন্ত ধরো কোন একটা পার্টিকুলার লেভেলে সিগন্যালটা স্টে করে। সো এই 1/2 টাও যেরকম আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করতে গেলে সাম করি আর টাইম দ্বারা ভাগ করি, সেটা করলে ইকিউ স্কয়ার টি আলটিমেটলি আসে 0 থেকে টাও যদি দাও
এখানে 1/tau ছিল, তাহলে 1/2 টাও ছিল, এখানে 1/tau হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে 1/tau 0 থেকে টাউ ইকুই স্কয়ার টি ডিটি, এইরকম ফর্মুলা আসে। এবার দেখো এই যে তোমার যে সিগন্যালটা আমরা লিনিয়ার ধরে নিচ্ছি এবং ধরে নিলাম যে -টাউ থেকে টাউ এই সময় পর্যন্ত কোনো একটা পার্টিকুলার দুইটা পার্টিকুলার লেভেলের মধ্যে স্টে করে, দুইটা পার্টিকুলার স্টেবলের মধ্যে স্টে করে। তাহলে তুমি যদি কোয়ান্টাইজ করে এটাকে জিরোতে নিয়ে আসো অথবা ডেলে নিয়ে যাও, তাহলে সবসময় কি সেম পরিমাণ এরর রেট হবে? না স্যার, র্যান্ডম হবে এটা। র্যান্ডম হবে। তাহলে সেটা একটা টাউ এবং টি দুইটারই ফাংশন হিসেবে আসবে। সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ইকিউটি যেটা হবে সেটা হচ্ছে ডেল বাই টুয়াইস টি ইন্টু টাউ, যেখানে টাউ টিটা হচ্ছে -টাউ থেকে টাউ এর মধ্যে। যেমন তোমাকে বলতে পারি যদি মাঝখানের লেভেলটা এটা তুমি প্রো একিসের বইতে দেখো আরেকটা ফিগার আছে, সেখানে বিস্তারিত এই আলোচনাটা করা আছে। আমি তোমাদেরকে ওই ফিগারটা না দেখেই এক্সপ্লেন করতে চাচ্ছি। ধরো এর মাঝামাঝি যদি একটা লাইন টানো ডেল বাই টু, তাই তো? আমার তো ম্যাক্সিমাম এরর হতে পারবে, একটু আগে তোমাকে বললাম ডেল বাই টু, নাকি? জি স্যার। এটা হচ্ছে 0 থেকে ডেল, এর মাঝামাঝি যদি একটা লাইন টানো সেই লাইনটা হবে তাহলে ডেল বাই টু না? ডেল বাই টু। আচ্ছা, এই দিকের নয়েজ গুলো যদি পজিটিভ এরর হিসেবে ইউজ করি, এদিকে গুলাকে নেগেটিভ হিসেবে ইউজ করব, তাহলে তাহলে ম্যাক্সিমাম এরর হতে পারে তো ডেল বাই টু। এই যে জিরোর এই যে স্যাম্পল, এটার জন্য এরর কত হবে? 0। তারপর এটার জন্য আরেকটু বেশি হবে, তারপর এটার জন্য আরেকটু বেশি হবে, নাকি? এইভাবে নয়েজ গুলো ভেরি করবে টাউ এবং টি এর সাথে। সেজন্য ইকিউটিটাকে ডেল বাই টুয়াইস টাউ টি এইভাবে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। তাই যদি করা যায় তাহলে এই ই স্কয়ার ইকিউটি যদি এই ইকুয়েশনে বসাও, তাহলে পি কিউ যেটা আসে, এই যে পি কিউ হচ্ছে ডেল বাই টুয়াইস টাউ টি, এটাকে স্কয়ার করে এই যে স্কয়ার আছে এখানে ফর্মুলাতেই, সেই স্কয়ারটা অ্যাপ্লাই করলে আলটিমেটলি এটাকে তুমি ইন্টিগ্রেশন করে রেজাল্ট আসে ডেল স্কয়ার বাই 12। তুমি কি বুঝতে পারছো? ডেল স্কয়ার বাই 12 তার মানে হচ্ছে এই যে তুমি যে কোয়ান্টাইজেশন নয়েজ বা এরর, সেটার ভেরিয়েন্স হচ্ছে ডেল স্কয়ার বাই 12, সেটাকে আমরা নয়েজ পাওয়ার হিসেবে এখানে এখানে রিপ্রেজেন্ট করছি। তুমি কি বুঝতে পারলে? আচ্ছা, এখন এই ডেলটা কত হবে, কম হবে না বেশি হবে, কিসের উপর নির্ভর করবে? স্যার লেভেলের উপর, লেভেল যত বেশি হবে লেভেলের উপর নির্ভর করবে, লেভেলের উপর বা ইকুইভ্যালেন্টলি তুমি বলতে পারো বিটের উপর, কত বিট কোয়ান্টাইজেশন করছে, তাই না? বিটের উপর। ধরো আমি বি বিট কোয়ান্টাইজেশন যদি করি, আচ্ছা বি বিট যদি কোয়ান্টাইজেশন করি, তাহলে আমার এই যে সিগন্যাল নিয়ে ডিল করতে সেই সিগন্যালের ডাইনামিক রেঞ্জ কত? 2a স্যার। 2a। এই যে একটু আগে যেরকম দেখালাম, ডেলটা হচ্ছে এই যে ডেলটা হচ্ছে এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, এক্স ম্যাক্স মাইনাস এক্স মিন, তাহলে কত আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে? 2a নাকি? জি স্যার। 2a ডিভাইড বাই 2i 2 টু দ্য পাওয়ার b। এই 2 টু দ্য পাওয়ার b যদি b বিট কোয়ান্টাইজেশন করি, সেইটাই আমরা এখানে লিখছি। তাহলে ডেলটা হবে 2a ডিভাইড বাই 2 টু দ্য পাওয়ার b। তুমি কি বুঝতে পারলে ব্যাপারটা? জি স্যার। 2a টা হচ্ছে ডাইনামিক রেঞ্জ, 2 টু দ্য পাওয়ার b হচ্ছে কারণ আমি b বিট কোয়ান্টাইজেশন করছি। b বিট কোয়ান্টাইজেশন মানে হচ্ছে লেভেল কতগুলা? 2 টু দ্য পাওয়ার b। 2 টু দ্য পাওয়ার b মানে হচ্ছে l আর কি। আচ্ছা, তো এখান থেকে তাহলে দেখো আমরা যেটা পেলাম পি কিউ ইকুয়ালস টু ডেল স্কয়ার বাই 12। তাহলে ডেল এর ভ্যালু যদি 2a বাই 2 টু দ্য পাওয়ার b বসাই, তাহলে p ইকুয়ালস টু ডেল স্কয়ার বাই 12, এই ডেল এর ভ্যালুটা এখানে পুট করলে আসে a স্কয়ার ডিভাইড বাই 3 ইনটু 2 টু দ্য পাওয়ার 2i b। তুমি কি বুঝতে পারছো? এটা সিম্পলি কিছু বসাচ্ছি, p কিউ ইকুয়ালস টু ডেল স্কয়ার বাই 12, আবার ডেল ইকুয়ালস টু 2a বাই 2 টু দ্য পাওয়ার b। তাহলে তুমি ডেল এর পরিবর্তে যদি এটা বসাও মানে স্কয়ার হয়ে আসবে, তাহলে এরকম আসে a স্কয়ার বাই 3 ইনটু 2 টু দ্য পাওয়ার 2i b। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা যে সাইনোসয়েডাল সিগন্যাল নিয়ে ডিল করতেছি এক্সএটি, এই সিগন্যালটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি a cos ওমেগা নট t দ্বারা। তাহলে এই সিগন্যালটার এভারেজ পাওয়ার ক্যালকুলেট করে কিভাবে? একটা টাইম পিরিয়ড নেই, টাইম পিরিয়ডের ইন্টিগ্রেশন করি, করে 1/tv দ্বারা ভাগ করি না? এটা তো এভারেজ পাওয়ার বের করা, এগুলো তো আমরা পড়ে আসছি। এটা ইকুয়ালস টু তাহলে হয় a স্কয়ার বাই 2। ক্লিয়ার? আলটিমেটলি যেটা হয় এই যে a cos sin pi নট t, এটা 1 পিরিয়ডের উপর কিভাবে 1 আসে a স্কয়ার বাই 2 হয়। এটা এই পাওয়ারগুলো তোমরা আমরা সিগন্যাল সিস্টেমেও এগুলা ক্যালকুলেট করা শিখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই px টা কি, কিসের পাওয়ার বের করলাম? px টা সিগন্যালের। আর pq টা কিসের পাওয়ার বের করলাম? কোয়ান্টাইজেশন এরর বা কোয়ান্টাইজেশন নয়েজের। কোয়ান্টাইজেশন নয়েজ।
তাহলে আমরা যদি সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ক্যালকুলেট করতে চাই, সিগন্যাল পাওয়ার বাই কোয়ান্টাইজেশন নয়েজ পাওয়ার নাকি জি স্যার, px বাই pq। px বাই pq, তাহলে px বাই pq যদি ক্যালকুলেট করি এটা ইকুয়ালস টু আসে px হচ্ছে a স্কয়ার বাই 2, pq হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই 3 টাইমস 2 টু দ্য পাওয়ার 2b। এইটাই বসিয়েছি, এটা করলে যেটা আসে 3 বাই 2 টাইমস 2 টু দ্য পাওয়ার 2b। তুমি কি বুঝতে পারছো? তাহলে এইটাই হচ্ছে আসলে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও 3 বাই 2 ইনটু 2 টু দ্য পাওয়ার 2b। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমরা এই এসএনআর কে তোমরা জানো না, ডিবি তে আমরা রিপ্রেজেন্ট করি জি স্যার, 10 log 10 SNR দিয়ে। 10 log 10 এসএনআর, এখানে একই রকম 10 log 10 এসকিউএনআর। তাহলে 10 log 10 এসকিউএনআর এর ভ্যালু হচ্ছে 3 বাই 2 ইনটু 2 টু দ্য পাওয়ার 2b। তাহলে লগ ইউজ করলে তোমরা তো জানো যে এটা লগ করে প্লাস হয়ে 10 log 10 3 বাই 2 প্লাস 10 log 10 2 টু দ্য পাওয়ার 2b এরকম হবে না? জি স্যার। আচ্ছা, 10 log 10 3 বাই 2 করলে আসে 1.76, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, প্লাস 10 log 10 2 টু দ্য পাওয়ার 2b যদি করো 2b টা আগে চলে আসবে, তাহলে কি আসবে 10 ইনটু 2b ইনটু 10 তো দিলামই, 10 ইনটু 2b ইনটু log 2 নাকি log 10 বেস 2, log 10 বেস 2 এর ভ্যালু হচ্ছে 0.2 0.3 এর মতো। সো আলটিমেটলি যেটা রেজাল্ট আসবে এই যে 0.3 কে 2 দ্বারা গুণ করলে 0.6 এর মতো, তাকে 10 দ্বারা গুণ করলে 6 এর মতো। তাহলে এই টার্মের জন্য একটা কনস্ট্যান্ট হচ্ছে 1.76 প্লাস 6.02 ইনটু বি। ওকে, তুমি কি এই ইকুয়েশনটা বুঝতে পারলে? এই বুঝতে পারছো? জি হ্যাঁ স্যার। স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই এই পুরা ক্যালকুলেশনটা তুমি কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? এই কারো কোনো কোশ্চেন আছে? স্যার যদি বুঝে গিয়েছে পুরাটা। আচ্ছা, যদি না কোশ্চেন থাকে তাহলে আমি এই 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 যে রেজাল্টটা পেলাম এটার একটু এক্সপ্লেনেশন দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি। তাহলে দেখো এসকিউএনআর ডিবি স্কেলে যেটা পাচ্ছি 1.76 একটা কনস্ট্যান্ট টার্ম প্লাস 6.02 বি। এই ইকুয়েশন থেকে বোঝা যাচ্ছে এসকিউএনআর মানে সিগন্যাল টু কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও ডিবি স্কেলে বি এর সাথে লিনিয়ারলি বাড়ে নাকি? জি স্যার, বি যত বাড়াবো তত তুমি বাড়বে। বুঝতে পারতেছো এটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে ওয়াই ইকুয়ালস টু এমএক্স প্লাস সি এরকম ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। এখানে সিটা হচ্ছে 1.76, 6.02 টাকে এম এর সাথে কনসিডার করতে পারো, বিটা হচ্ছে, তাই না, লিনিয়ারলি বাড়ে নাকি? জি স্যার। আচ্ছা, এবার ধরো তুমি ধরো কোন একটা পার্টিকুলার বিট ইউজ করতেছো, যদি 1 বিট বাড়াও তাহলে কত ডিবি বাড়বে? 6 ডিবি হবে। 6 অ্যাপ্রক্সিমেটলি 6 ডিবি বাড়বে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? তার মানে এখান থেকে ডিসিশনটা হচ্ছে যদি তুমি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে মানে লেভেল অফ কোয়ান্টাইজেশন বা তুমি বলতে পারো বিট অ্যাকুরেসি কোয়ান্টাইজেশন করতে গিয়ে যদি তুমি বিট 1 বিট করে বাড়াও তাহলে প্রত্যেক 1 বিটের জন্য 6 ডিবি করে এসকিউএনআর বাড়বে নাকি? জি স্যার। এসকিউএনআর বাড়া মানে কি কোয়ান্টাইজেশন এররটা কমলো না বাড়লো? কমবে। কমলো। আচ্ছা, এই কথাটা তো ক্লিয়ার বোঝা গেছে। এভরি বিটের জন্য 6 ডিবি করে এসকিউএনআর বাড়বে। আচ্ছা, 1 বিট করে তুমি যদি বাড়াও, ধরো তুমি 3 বিটে ছিলে, 1 বিট বাড়ালে 4 বিট হলো, তাহলে লেভেল আসলে কয়টা বাড়ালে? লেভেল দ্বিগুণ হয়ে যাবে, 4 থাকলে 8 হয়ে যাবে, 8 থাকলে 16 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই কথাটাই বলতে চাচ্ছি, ডিসিশনটা হচ্ছে এসকিউএনআর ইনক্রিজেস অ্যাপ্রক্সিমেটলি 6 ডিবি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি বলছি কারণে যে দেখো 6.02 আর কি, অ্যাপ্রক্সিমেটলি 6 ডিবি ফর এভরি বিট অ্যাডেড টু দ্য ওয়ার্ড লেংথ। ওয়ার্ড লেংথ মানে হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলকে কতগুলা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড লেংথ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এভরি বিটের জন্য 6 ডিবি করে বাড়বে। এটার ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে তুমি যদি ইচ টাইম কোয়ান্টাইজেশন লেভেল ডাবল করো তাহলেও 6 জিবি বাড়বে। তার মানে তুমি 4 এর জন্য যে এসকিউএনআর পেয়েছো ডিবি স্কেলে 4 লেভেলের জন্য লেভেল 4 ইউজ করে লেভেল যদি 8টা করো তাহলেও 6 জিবি এসকিউএনআর ইমপ্রুভ হবে। তুমি কি আমার কথা বুঝতে পারলে? জি স্যার, বুঝে গেছি। আচ্ছা, এই রিলেটেড দুই একটা প্রবলেম আর ডিএ কনভার্সনের আরেকটু পরে মনে হচ্ছে এই স্লাইডটার উপর আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সব কিছু শেষ করে দেবো। আমার মনে হয় তোমরা টায়ার্ড হয়ে গেছো, আজকের মতো রেখে দিই, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা ভালো থাকো, সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।